হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি, ক্লাস 11-এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকুও সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তাহলে, কিন্তু একটি শব্দ, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। বিভিন্ন ধরনের জৈব যৌগ, তাদের নামকরণ আর জৈব যৌগের বিক্রিয়ায় কি কি অংশ থাকে তাদের সম্পর্কে ডিটেলস বা প্রাইমারি ধারণাও বলতে পারো। তো সেই প্রত্যেকটি জৈব যৌগ সম্পর্কে আমাদেরকে ডিটেলস জানতে হবে। সবগুলো একই ক্লাসে জানতে হবে না। যতগুলো শ্রেণী আমরা পড়েছি জৈব যৌগের, প্রত্যেকটা শ্রেণীর ডিটেলস আমাদেরকে আলোচনা করতে হবে। তার মধ্যে প্রথমে আমরা পড়েছিলাম হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কাকে বলবো না, যেসব জৈব যৌগ শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দ্বারাই তৈরি হয় তাকে বলা হবে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ কি? হাইড্রোকার্বন কয় ধরনের হয়ে থাকে? হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের হয়, একটা অ্যালিফেটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক। আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে পড়েছিলাম। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই দুই ধরনের অ্যালিফেটিক হাইড্রোকার্বন আমরা দেখেছিলাম। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে ছিল অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে ছিল অ্যালকিন, অ্যালকাইন। এই দুটো এই অধ্যায়ে আমরা আলোচনা করব অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে তিন প্রকার হাইড্রোজেন আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই তিন ধরনের হাইড্রোকার্বন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। এখানে কি কি পড়তে হবে না, তাদের নামকরণ, যেটা আমরা অলরেডি আগে করে এসেছি। আর কি পড়তে হবে না, আর পড়তে হবে সমাবয়বতা বা আইসোমেরিজম। আর কি পড়তে হবে? আর পড়তে হবে প্রস্তুতি, কিভাবে আমরা তাকে প্রস্তুত করতে পারি।
তারপর পড়তে হবে তার ভৌত ধর্ম। ভৌত ধর্ম তারপর আমরা জানবো তার রাসায়নিক ধর্ম ও সবশেষে তার ব্যবহার। তো প্রত্যেকটা যে যৌগ সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটা যৌগের এই অংশগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তার মধ্যে শুধুমাত্র আমরা একটা অংশ সেরে এসেছি, নামকরণ। বাকি এই অংশগুলো আমাদেরকে জানতে হবে। কি বললাম, বোঝা গেল? তো কি পড়তে হবে সেটা সম্পর্কে আমরা আইডিয়াটা পেলাম যে আমাদেরকে হাইড্রোকার্বনের মধ্যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের 3টি হাইড্রোকার্বন পড়তে হবে। অ্যারোমেটিকও আমরা পড়বো, সেটাই পরে গিয়ে। এখানে আমরা শুধুমাত্র অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের 3টে ভাগ, একটা অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। প্রথমে আমরা শুরু করব অ্যালকেন দিয়ে। অ্যালকেন, অ্যালকেন কাকে বলা হবে? না, যেসব জৈব যৌগের সাধারণ সংকেত CnH2n+2 এবং যেখানে সমস্ত বন্ধন হচ্ছে এক বন্ধন, তাদেরকে আমরা বলবো অ্যালকেন। এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আমরা পাবো না। তো যে কোনো একটা অ্যালকেন যদি লেখা হয় এই ফর্মুলা থেকে, n এর মান যদি 1 বসে আমরা লিখি, সব থেকে ছোট অ্যালকেন কি হবে? না, CH4। এর গঠন যদি আমরা দেখি, এটা হচ্ছে CH4 অণুর গঠন, যেখানে 4টা হাইড্রোজেন 4টি বন্ধনে যুক্ত আছে। এখানে বন্ধন কোণের মান হবে, আগে সংকরায়নটা দেখে নিই। যেহেতু অ্যালকেন, এই কার্বনের সংকরায়ন কি হবে? না, sp3, কারণ সমস্ত বন্ধন যেহেতু এখানে এক বন্ধন, সেই জন্য এটা sp3। এর মধ্যে আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতে পারে। তো যেহেতু sp3 সংকরায়ন, যে কোনো বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। সমস্ত অ্যালকেনের জন্য এই বেসিকটা আমাদেরকে জানতে হবে যে অ্যালকেন যাই হোক না কেন, সবার কিন্তু সমস্ত কার্বনের সংকরায়ন হবে sp3। এই গঠনটা যেটা আমরা আঁকলাম, এই গঠনটা সম্পর্কে একটু পরে আসছি। আর এই যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে অ্যালকেনকে সাধারণভাবে আমরা যদি ব্যাখ্যা করি তার এই দুটো পয়েন্ট। এবার অ্যালকেন কত ধরনের হতে পারে সেটা তোমরা সাধারণ সংকেত থেকে অসংখ্য অ্যালকেন লিখতে পারি। যেমন ধরো n সমান যদি আমি এখানে 1 বসাই, হয়ে গেল CH4, এর নাম আমরা জানি মিথেন। n সমান যদি 2 বসাই, C2H6 ইথেন। n সমান 3 বসাই যদি, C3H7। H8। এই যে 3টে অ্যালকেন আমরা লিখলাম, CH4 এর গঠন তো এটাই আসবে। C2H6 কে আমরা যদি ভেঙে লিখি, CH3 আসবে, আর C3H6 H8 CH3 CH2 CH3 এই গঠন আসবে।
এই যে প্রথম তিনটে আমরা অ্যালকেন লিখলাম, এই অ্যালকেনের সমস্ত কার্বন দেখো 1 ডিগ্রি, তাই তো? এই জন্য এই যে তিনটে অ্যালকেন, এই তিনটে অ্যালকেনকে বলা হয় নরমাল অ্যালকেন। সবগুলো 1 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি হওয়ার সম্ভাবনা নেই। এরপর যদি আমি m সমান 4 বসাই, তাহলে কি পাবো? C4H10। এর গঠন যদি আমরা লিখি, বিউটেন, এই বিউটেনটাকে তো আমি এরকম ভাবে লিখতে পারি, চারটা কার্বন যুক্ত অ্যালকেন। এখানে দেখো এর নাম কি না বিউটেন। যেহেতু সমস্ত কার্বন হচ্ছে 1 ডিগ্রি বা এখানে কোনো শাখা নেই, সেজন্য এটা হবে এন বিউটেন, নরমাল বিউটেন। এটা যদি নামকরণ করি, আইপিএসসি নাম করলে হবে 2-মিথাইল প্রোপেন। আর কি হতে পারে এর নামকরণ? আইসো, এখানে একটা 2 ডিগ্রি আছে, তাহলে এই অ্যালকেনটা হবে 2 ডিগ্রি অ্যালকেন। এটাকে আমরা লিখবো আইসো বিউটেন। আইসো কথাটা যখন আমরা লিখবো তখন পুরো কার্বনটাকে কাউন্ট করে লিখবো। তাহলে চারটা কার্বন যুক্ত অ্যালকেন মানে বিউটেন, আইসো আছে, নরমালি এখানে একটা 2 ডিগ্রি থাকবে। তো এই C4, এবার যদি 5 লিখি, এর আরো গঠন সম্ভব হবে। এর মান যদি আমরা 5 লিখি, এইখান থেকে একটা কনসেপ্ট আমরা জানবো যে একটি জৈব যৌগ C4H10, এটি এর সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগের দুটি গঠন পাচ্ছি, তাই তো? গঠন আলাদা হচ্ছে, যেহেতু এদের গঠন আলাদা সেই জন্য এদের ধর্ম আলাদা হবে। এটাকে জৈব যৌগ একটা ধর্ম দ্বারা প্রকাশ করা হয়, সেই ধর্মটাকে বলা হয় সমাবয়বতা বা আইসোমেরিজম। এটা একটা ধর্ম। জিনিসটা কি হলো আরেকবার বলি, একই সাধারণ সংকেত বিশিষ্ট যে কোনো যৌগ যদি তাদের গঠন আলাদা হয় তাহলে তাদের ধর্ম আলাদা হবে। তাহলে সোজা কথায় বলি, একই সাধারণ সংকেত বিশিষ্ট 2 বা ততোধিক জৈব যৌগের যখন ধর্ম আলাদা হবে সেই ঘটনাকে বলা হয় সমাবয়বতা বা আইসোমারিজম। সমাবয়বতা অনেক ধরনের হয়, গঠনগত, অবস্থানগত অনেক ভাগ হয়। যেহেতু দেখো এখানে এই সাধারণ সংকেত বিশিষ্ট যৌগের যে দুটি যৌগ পাচ্ছে, এদের মধ্যে পার্থক্য কিসে আসছে না গঠনের পার্থক্য আসছে। সেই জন্য এই সমাবয়বতাকে আমরা বলবো গঠনগত সমাবয়বতা। গঠনের পার্থক্যের জন্য তাদের ধর্মের পার্থক্য হচ্ছে, সেই জন্য তাকে আমরা বলবো গঠনগত সমাবয়বতা। অ্যালকেনের মধ্যে শুধুমাত্র গঠনগত সমাবয়বতাই আমরা পাবো, অন্য কোনো সমাবয়বতা পাবো না। ধর্ম আলাদা হলেই তো সেটা তোমার সমাবয়বতা হবে, ধর্মগত কোনো সমাবয়বতা হয় না। কি পার্থক্য হওয়ার জন্য ধর্মের পার্থক্য হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে গঠন আলাদা, সেই জন্য এই দুটি যৌগের নামের নাম আলাদা হয়ে গেছে, তাদের ধর্ম আলাদা হয়ে যাবে।
সেই জন্য এই ঘটনাটিকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা। জিনিসটা কি বোঝা গেল? যাদের মধ্যে এটা দেখা যায়, এটার মধ্যে গঠনগত সমাবয়বতা দেখা যাচ্ছে, এটিকে বলা হয় সমাবয়ব বা আইসোমার। সমাবয়ব, এটা একটা সমাবয়ব বা আইসোমার, এটা একটা আইসোমার। তাহলে একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের যখন ধর্মের পার্থক্য দেখা যাবে তখন তাকে আমরা বলবো সমাবয়বতা। এবার ধর্মের পার্থক্যটা কিসের জন্য দেখাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে একটু আরেকটু বাড়িয়ে বলবো, একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের গঠনের পার্থক্যের জন্য যদি তাদের ধর্মের পার্থক্য দেখা যায় তখন সেই ধরনের সমাবয়বতাকে বলা হবে গঠনগত সমাবয়বতা। তাহলে সমাবয়বতা একটা ঘটনা, যারা এই সমাবয়বতা দেখায় তাদেরকে বলা হয় সমাবয়ব বা আইসোমার। তাহলে এরা পরস্পর আইসোমার। কি ধরনের আইসোমার? না গঠনগত আইসোমার। এই জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ বল, তুই আর কি বলছিস? গঠন পাল্টে যাচ্ছে বলে আমি সমাবয়বতা বলি। গঠন পাল্টে যাচ্ছে বলে এদের ধর্ম পাল্টে যাচ্ছে। একই সাধারণ সংকেত বিশিষ্ট, আমি C4H10 দিয়ে শুরু করছি, কিন্তু একটা হচ্ছে বিউটেন, একটা হচ্ছে মিথাইল প্রোপেন, দুটি আলাদা যৌগ হয়ে যাচ্ছে, সেই জন্য তাদের ধর্ম আলাদা হয়ে যাচ্ছে। সমাবয়বতা কখন বলবো? যখন একই সাধারণ সংকেত হতে হবে, দুটো বা তার বেশি যৌগ তৈরি হতে পারে একই সাধারণ সংকেত দিয়ে, এবং তাদের মধ্যে ধর্মের পার্থক্য থাকতে হবে। তাদেরকে বলা, সেই ঘটনাটাই বলা হচ্ছে সমাবয়বতা। এই যে অ্যালকেন গুলোর নাম বা গঠন আমরা এখানে দেখছি, এগুলোই কিন্তু পরে ঘুরে ঘুরে আসবে। যদি এখানে M সমান আমি 5 লিখি, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, কি হতে পারে? C5H12, এটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে, এর মধ্যে কি কি গঠন সম্ভব? তাহলে 5টা কার্বন দিয়ে প্রথমে আমরা নরমাল আঁকি, পাঁচটা কার্বন মানে পেন্টেন, সমস্ত কার্বন এখানে 1 ডিগ্রি, সেই N পেন্টেন। ঠিক আছে, আর কি গঠন হতে পারে? না 1 2 3 4, যে কোনো একটা জায়গায় কার্বনকে শাখা দিয়ে দাও। এর নাম কি হবে? 2 মিথাইল বিউটেন, তাই তো? তাহলে 2 মিথাইল বিউটেন যেহেতু এখানে একটা 2 ডিগ্রি কার্বন আছে, দেখো আছে তো, সেই জন্য এটা আমরা বলবো আইসোপেন্টেন। আইপিএস নাম একটা হতে পারে, তার ওই কার্বনের ডিগ্রি দিয়ে একটা নাম হতে পারে।
আর কি হতে পারে? আরো হতে পারে, দেখো 3টে কার্বন, 1 ডিগ্রি হলে n হতো, n পেন্টের। এখানে তো সাজানোর ব্যাপার, আমি কতভাবে সাজাতে পারি। যেরকম তোমার একটা কাদার ঢেলা দিয়ে দেওয়া হলো, সবাইকে একটা করে দিয়ে দেওয়া হলো একই পরিমাণে, কি বানাবে বানাও। এখানেও 5টা কার্বন ফিক্সড। এই 5টা কার্বন দিয়ে তুমি কিরকম চেন বানাতে পারো, কতগুলো চেন সম্ভব। তাহলে এবার এটা যদি হয়, এটা হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও, এটা রাইবোসি নাম কি হবে? তাহলে এখানে আসবে 2 2 ডাইমিথাইল, 3টে কার্বন থাকছে চেনে, তাহলে আসবে প্রোপেন। ঠিক আছে, 5টা কার্বন তোমার ইয়ে আছে, তাহলে এখানে আসবে নিওপেন্টেনের জায়গায় আমরা কি লিখতে পারি? টারসিয়ারি পেন্টেন, বা বাংলায় যেটাকে কি হবে টাট লেখা হয় নাকি, আগের দিন বলছিল টাট পেন্টেন। তাহলে তুমি এটা পড়ে গেছো, এই নামে দিয়ে দিচ্ছ বিক্রিয়া, বা এই নামে পড়ে গেছো, এই নামে দিয়ে দিচ্ছ। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে জরুরি এই গঠন থেকে নাম যেরকম জানতে হবে, তোমাকে পরীক্ষায় নাম দিয়ে দিচ্ছে, সেখান থেকে গঠনটাও জানতে হবে, নাহলে তুমি কিন্তু পারবে না এর সলিউশন করতে। তাহলে এখানে আর সম্ভব আছে কি? দেখো 2টা শাখা করলে তো এটাই চলে আসবে। হ্যাঁ, নিচের দিকে তুই বলছিস এটা তো, এখানে একটা শাখা করে দিবি, এটাকে নিচে দিবি, এটাকে দিবে, সেটাও তো লং চেন, এটাই আসবে নাম্বারিং এর ক্ষেত্রে। এটাকে নামিয়ে দিলে কি লং চেন আসবে না? সোজা হলে লং চেন এরকম কি নিয়ম আছে? যেদিকে বেশি কার্বন থাকবে তুমি এটাকে যে এর উপর দিয়ে তুলে নিচে দিকে নামা, কোনো সমস্যা নেই। আমাকে লং চেন খুঁজতে গেলে এটা নিচে চলে আসবে। তাহলে এই 3টে গঠন এখানে সম্ভব। 5টি কার্বন বিশিষ্ট অ্যালকেন 3টি সম্ভব, একটা ইনপেন্টেন, একটা আইসোপেন্টেন, একটা নিওপেন্টেন। এদের সবারই সাধারণ সংকেত C5H12, কিন্তু প্রত্যেকের গঠন আলাদা। এই ঘটনাটিকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা। আর এরা পরস্পর আইসোমার বা সমাবয়ব। কি ধরনের সমাবয়বতা দেখাচ্ছে? গঠনগত সমাবয়বতা দেখাচ্ছে। সেই জন্য এরা পরস্পর হচ্ছে গঠনগত আইসোমার বা স্ট্রাকচারাল আইসোমার। গঠনগত সমাবয়বতা স্ট্রাকচারাল আইসোমার। অ্যালকেনে আমরা গঠনগত ছাড়া আর কোন ধরনের সমাবয়বতা পাবো না। সমাবয়বতা অনেক ধরনের হয়, আমরা সেখানে ডিটেলসে পড়িনি, তার কারণ সমাবয়বতা সবগুলি আমাদেরকে পড়তে হবে না। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল সমাবয়বতা। এবার এখানে স্ট্রাকচারালটাকে আবার ভাগ করতে পারে। কিরকম? এই যে সমাবয়বতাটা দেখলাম 3 ধরনের, কিসের পার্থক্য? শুধু কিসের জন্য গঠনের পার্থক্য? না, এইগুলোর মধ্যে হচ্ছে শৃঙ্খলের পার্থক্য, কার্বন চেনের পার্থক্য। ঠিক আছে, সেই জন্য এই গঠনগত সমাবয়বতাটাকে আরেকটু আমরা ভেঙে লিখবো।
এটা হচ্ছে শৃঙ্খল গঠিত সমবায়বতা। না, শৃঙ্খল গঠিত সমবায়বতা এই গঠনগত সমবায়বতার একটা ভাগ। সাধারণভাবে আমরা দেখবো গঠনের পার্থক্য, সেই জন্য এরা গঠনগত সমবায়বতা। কিন্তু গঠনের কোন অংশের পার্থক্য? শৃঙ্খলের পার্থক্য। সেই জন্য পার্টিকুলার এই সমবায়বতাটাকে আমরা বলবো শৃঙ্খল গঠিত সমবায়বতা, বা এর ইংরেজি নাম হচ্ছে চেন আইসোমারিজম। তাহলে অ্যালকেন গঠনগত সমবায়বতা দেখায়, গঠনগতর মধ্যে কোন ধরনের সমবায়বতা দেখায়? শৃঙ্খল গঠিত বা চেন আইসোমারিজম। কার্বন চেন গুলো শৃঙ্খল, শৃঙ্খল, এটা একটা শৃঙ্খল, এটা একটা শৃঙ্খল। নামকরণের প্রথম ধাপ, লং চেন আমাদেরকে বাঁচতে হবে। এখানে আরেক ধরনের, তাহলে শৃঙ্খল গঠিত জিনিসটা বোঝা গেল কি আগে? তাহলে অ্যালকেনের যদি পার্টিকুলার কোন ধরনের সমবায়বতা বলে, তখন আমরা বলবো শৃঙ্খল ঘটিত সমবায়বতা, এবং সেটা গঠনগত সমবায়বতার একটা ভাগ বা স্ট্রাকচারাল আইসোমারিজমের একটা ভাগ। আচ্ছা, এই তিনটে আমরা যে গঠন লিখলাম, এই তিনটে গঠন বাদ দিয়ে আর কিছু গঠন কি লিখতে পারি? কয়েকটা কার্বন দিয়ে না, কার্বন 5টা ফিক্সড। এই তিনটে বাদ দিয়ে আর কোনো গঠন লেখা যেতে পারে? দ্বিবন্ধন, অ্যালকেনে দ্বিবন্ধন আসবে না। তোমার কাছে C5H12 আছে, এটা দিয়ে যে তিনটে গঠন লিখলাম, সেটা দিয়ে তার বাইরে আর কি সম্ভব আছে? না, ভাঙা যাবে না, তাহলে C5H12 থাকবে না। এখানে আরেকটা গঠন সম্ভব, সবগুলোতে দুটো করে দিয়ে দাও। সাইক্লো আর দুটো বিয়ের জন্য কম আছে, এটাকে এরকম ভাবে আমরা লিখেছিলাম 2 ডিগ্রি। কোথায় হচ্ছে রিং এর জন্য রিং রিং, তাহলে এটা এইভাবে লিখতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে এন পেন্টেন। এন পেন্টেন, এটার নাম কি বলেছিলাম? ভুলে গেছিস? সাইক্লোপেন্টেন। তাহলে 5টা কার্বন দিয়ে এটাও সম্ভব। এইটাকে এই দুটোর মধ্যে যে সম্পর্ক, বা এইটাই যে আইসোমেরিজম, বা এই দুটোর মধ্যে যে সমবায়বতা দেখা যায়, সেটা হচ্ছে রিং চেন আইসোমেরিজম। রিং চেন আইসোমেরিজম, মুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল, একই কার্বন সংখ্যা বিশিষ্ট দুটি যৌগ, এদের মধ্যে দেখা যায় রিং চেন আইসোমেরিজম। তাহলে হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন আমরা 2 ধরনের সমবায়বতা দেখব। শৃঙ্খল ঘটিত, মানে গঠনগতের মধ্যে শৃঙ্খল ঘটিত সমবায়বতা, গঠনের পার্থক্য মানে শৃঙ্খলের পার্থক্য, সেই জন্য শৃঙ্খল ঘটিত সমবায়বতা। আর একটা হচ্ছে রিং চেন আইসোমেরিজম।
এবার বাড়ির কাজ হচ্ছে n সমান 6 দিয়ে তোমরা কতগুলি হাইড্রোকার্বন আঁকতে পারবে ও কতগুলি অ্যালকেন আঁকতে পারবে? না, এটা করা না। ছয় তো করা আছে, তাহলে 7টা দিয়ে করে আনবে। n সমান 7, এটা দিয়ে ক ধরনের অ্যালকেন তুমি আঁকতে পারবে এবং তাদের মধ্যে কি কি সমাবয়বতা দেখা যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? একটা তো শৃঙ্খল গঠিত, তাহলে শৃঙ্খল গঠিত কটা হতে পারে? রিং চেন কটা হতে পারে সেটা দেখবো, কটা হতে পারে। তো এটা গেল অ্যালকেনের নাম বা নামকরণ, তাদের গঠন এবং তাদের মধ্যে যে সমাবয়বতা দেখা যায়। কি কি ধরনের আমরা সমাবয়বতা দেখব? বলো। এই যে আমরা একটা ধরনের সমাবয়বতা দেখলাম, কি গঠনগত সমাবয়বতা, তাই তো? তার মধ্যে শৃঙ্খল গঠিত সমাবয়বতা। তাহলে অ্যালকেনের সমাবয়বতা তার মধ্যে আমরা একটা পড়লাম কি শৃঙ্খল ঘটিত বা চেন আইসোমারিজম, যেটা কিনা গঠনগত সমাবয়বতার মধ্যে পড়ছে। আরেকটা আসছি রিং চেন আইসোমারিজম, আরেকটা আসবো কনফরমেশনাল আইসোমারিজম। তার মধ্যে দুটো আমরা পড়লাম। গঠনগত সমাবয়বতা তিনটা হয় না, অনেক হয়। গঠনগতের মধ্যে শৃঙ্খল গঠিত আমরা পড়লাম, এর মধ্যে অবস্থান গঠিত আছে, কার্যকারী রূপ গঠিত আছে, মেটাবলিজম আছে, আজ অনেক ভাগ আছে, সবগুলো আমরা এখানে পড়বো না। শৃঙ্খল গঠিত সমাবয়বতার হচ্ছে গঠনগত একটা ভাগ, সেই জন্য গঠনগত দিয়ে শুরু করেছি, শেষে শৃঙ্খল দিয়ে শেষ করেছি। ঠিক আছে, এটা কিনছেন। আর এটা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। এই কনফরমেশনাল আইসোমেরিজম জিনিসটা কি সেটা আমরা দেখব। কনফরমেশনাল আইসোমেরিজম, এই কনফরমেশনাল আইসোমেরিজম একটা আইসোমেরিজমের ভাগ। তাহলে এখানে সংজ্ঞাটা একই হবে, যে কোন একটি যৌগ একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগ, তাদের গঠন একই, কিন্তু গঠনের বন্ধনের অভিমুখ অনুযায়ী তাদের ধর্ম আলাদা, বা বন্ধনের বিন্যাস অনুযায়ী তাদের ধর্ম আলাদা, সেটা আসবো। তাহলে এদের মূল সমাবয়বতা মানে মূল ধর্ম কি, মানে মূল পার্থক্যটা কি? একই সাধারণ সংকেত কিন্তু ধর্ম আলাদা, বিভিন্ন কারণে ধর্ম আলাদা হতে পারে। এখানে যেটা আলাদা হবে যেই কারণে, সেটা হচ্ছে বন্ধনের অভিমুখ ও বিন্যাস, সেখান থেকে বিকর্ষণ বল আমরা দেখব। তো এইগুলো আলাদা হওয়ার জন্য একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের মধ্যে ধর্মের পার্থক্য হয়।
আর এই ধরনের সমবায়তাকে আমরা বলবো কনফরমেশনাল আইসোমারিজম বা কনফরমেশনাল সমাবয়বতা। জিনিসটা মাথায় ঢুকলো কি ঢুকলো না? ঢুকে নি, এসব মাথায় ঢুকছে, ঢুকে নি। না, বিন্যাস চেনা কি নয়, আলাদা আছে। বন্ধনের বিন্যাস আলাদা আছে, কিছুটা একই। প্রথম কথা দেখো, সমাবয়বতা মানে কি, এইটা আগে ধারণা করো। সমাবয়বতা বা আইসোমেরিজম, এটা মূলটা যে একই সাধারণ সঙ্গে কিন্তু দুই বা ততোধিক যৌগের মধ্যে ধর্মের পার্থক্য থাকে, এটা হচ্ছে সমাবয়বতা। তাহলে এখানে আইসোমেরিজম কথাটা আছে, মানে এই কথাটা এখানেও খাটছে যে একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগের ধর্ম আলাদা। কি বললাম জিনিসটা বোঝা গেল? এবার ধর্মটা কেন আলাদা, তার উপর ভিত্তি করে সমবায়বতার ভাগ হয়। একটা গঠনগত হয়, একটা ত্রিমাত্রিক আলোকীয় হয়, একটা ত্রিমাত্রিক হয়, তার মধ্যে একটা আলোকীয় সমবায়বতা আছে। সেটা এখন আমরা পড়বো না, এই জন্য সমবায়বতার ভাগগুলো বলে আমি তো কনফিউজ করে নিই। শৃঙ্খলগত সমবায়বতা মানে কি, গঠনগত একটা ভাগ। আর কনফরমেশন আইসোমারিজম এবার ত্রিমাত্রিক সমবায়বতার একটা ভাগ। আচ্ছা, সেটা দেখলে বুঝতে পারবি, আমি বলেছি এখন নিশ্চয়ই হবে। এই যে কনফরমেশন আইসোমারিজম, এখানেও একই সাধারণ সংকেত বিশিষ্ট দুই বা ততোধিক যৌগ, তাদের মধ্যে ধর্মের পার্থক্য থাকবে। কিন্তু ধর্মের পার্থক্যটা কেন থাকবে? এই বন্ধনের অভিমুখ বা বিন্যাস আলাদা, সেই জন্য তাদের গঠনের পার্থক্য থাকে। এই যে কনফরমেশনাল আইসোমারিজম, এই বন্ধনের অভিমুখ বা বন্ধনের বিন্যাসটা কোথায় দেখব না? একটা জৈব যৌগের যদি আমরা ত্রিমাত্রিক বিন্যাস দেখি, ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল পিকচার দেখি, সেখানে বন্ধনের বিন্যাস যদি আলাদা হয়, কি বললাম বুঝে গেল? আমরা যেরকম ভাবে নর্মাল গঠন লিখি, সেটাতে বন্ধনের বিন্যাস আর গঠন লেখা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন আমরা একটা জৈব যৌগকে 3D তে প্রকাশ করব বা ত্রিমাত্রিক অঞ্চলে প্রকাশ করব, তখন এই প্রত্যেকটা বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকবে। বললাম বুঝতে পারলি? তাহলে এখানে ধর্মটা কেন পার্থক্য না? বন্ধনের অভিমুখ বা বিন্যাসে আলাদা হওয়ার জন্য ধর্ম পার্থক্য। সেই জন্য এই সমবায়বতাকে আমরা বলছি কনফরমেশনাল আইসোমেরিজম। জিনিসটা বোঝা গেল? এই কনফরমেশনাল আইসোমেরিজম ত্রিমাত্রিক সমবায়বতার একটা ভাগ, এই জন্য ত্রিমাত্রিক কথাটা আমি এখানে উল্লেখ করেছি। এই কনফরমেশনাল আইসোমেরিজম যাদের মধ্যে দেখা যায়, আগে আঁকি তারপরে লিখবি। ধরো একটু আগে যেটা বললাম, একটু আগে জানতে হবে কার্বনের যোজ্যতার ত্রিমাত্রিক গঠন বা বিন্যাস। ত্রিমাত্রিক অঞ্চলে কার্বনের যোজ্যতা কিভাবে থাকে? তার মানে কার্বনের যোজ্যতাকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি ত্রিমাত্রিক অঞ্চলে? এর আগে দেখে এসেছি কেকুলে কার্বনের গঠন আছে, ভ্যান টপ লাবেল আছে। এখানে ত্রিমাত্রিক অঞ্চলে কার্বনের যোজ্যতাকে আমরা কিভাবে প্রকাশ করব? এখানে দুটো কার্বন দিয়ে শুরু করি, বুঝতে সুবিধা হবে। n=2, অ্যালকেন হচ্ছে C2H6, তাই তো? তার ত্রিমাত্রিক অঞ্চলে এক ধরনের বিন্যাস হচ্ছে
দুটো কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত আছে, বাকি এখানে তিনটে বন্ধন আছে। দেখো এরকম ভাবে যে আমরা যোগ্যতা প্রকাশ করেছি আগে আগে আমরা এমনি বন্ধন দিয়ে প্রকাশ করে নিই। তাহলে এখানে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো, এগুলো তো হাইড্রোজেন আছে। এখানে দেখো কার্বনের চারটা যোগ্যতার মধ্যে দুটো যোগ্যতা লাইন দিয়ে প্রকাশ করা আছে, আর একটা যোগ্যতা মোটা বন্ধন দিয়ে প্রকাশ করা আছে, একটা যোগ্যতা ডট ডট বন্ধন দিয়ে প্রকাশ করা আছে। এই কথাটার অর্থ কি? এখানে তিনটে মাত্রা বোঝানো হয়েছে। যদি আমরা এটাকে প্লেন ভাবি বা সমতল অংশ ভাবি, এই সমতলে কার্বনের চারটি যোগ্যতা দুটি যোগ্যতা বিন্যস্ত আছে। তার মানে হাতটাকে যদি আমি সমতল ভাবি, এই সমতলে ধরো এই আঙুল বরাবর একটা যোগ্যতা আর এই আঙুল বরাবর একটা যোগ্যতা বিন্যস্ত আছে, সমতলে আছে। যদি করি একটু দূরে দেখার না, এটা থেকে তাহলে সমতলে দুটো যোগ্যতা বিন্যস্ত আছে। বাকি যে দুটো যোগ্যতা, একটা মোটা বন্ধন একটা ডট ডট বন্ধন, তার মধ্যে একটা উপরে আছে যেটা মোটা বন্ধন, আর একটা আছে নিচে ডট ডট বন্ধন। সেজন্য এই বন্ধনটা সবসময় প্লেনের উপরে থাকে বা সমতলের উপরে থাকে। এই বন্ধনকে বলা হয় অ্যাবভ দি প্লেন। আর এটা হচ্ছে বিলো দি প্লেন। একটা বন্ধন হচ্ছে অ্যাবভ দি প্লেন, একটা বন্ধন হচ্ছে বিলো দি প্লেন, বা এটাকে আরেকটা বন্ধন আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয় ব্যাকবন্ড। কারণ সবসময় লিখে থাকবে ব্যাকবন্ড। এরপর দেখো তাহলে কার্বনের চারটা যোগ্যতা ত্রিমাত্রিক অঞ্চলে এইভাবে বিন্যস্ত থাকতে পারে। এইটাকে বলা হবে, এই কনফরমেশনটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ। ফ্লাইং ওয়েজ গঠন। ত্রিমাত্রিক সমবায়বতা জানার জন্য এই বন্ধনের অভিমুখ বিন্যাস জানবে। হ্যাঁ, এই বন্ধনটা কোন অভিমুখে আছে? একটা যদি প্লেন ভাবি, এই বন্ধনের অভিমুখ কোনটা? এটা প্লেন, প্লেনের উপরে, তার মানে তার অভিমুখ কোন দিকে? আর একটা বিলোদি প্লেন, তার অভিমুখ নিচে, আর প্লেন তার অভিমুখ উপরে। বন্ধনের অভিমুখ বা বিন্যাস, এটা যদি অক্ষ ধরি, একটা এক্স একটা ওয়াই একটা জেড ধরতে পারি। তিনটা ধরো এক্স ওয়াই জেড, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, তাহলে যে কোনো দুটাকে আমি প্লেনে ধরতে পারি, একটা বিলো একটা অ্যাবভ, সেটাই তার অভিমুখ। না বুঝতে পারলেন? হ্যাঁ বলো। কোন একটা অক্ষকে সমতল ধরতে হবে, সেটা এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি বা জেড ধরতে পারি। সেখানে দুটো যোগ্যতা থাকলো, বাকি দুটো একটা উপরে একটা নিচে। তাহলে এটা অভিমুখ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আগে কি আমরা এই অভিমুখটা জানতাম? তাহলে এই অভিমুখ আলাদা হওয়ার জন্য এদের ধর্ম আলাদা হয়। কিভাবে দেখো, এরকম
আগুন তো এরকম সিএসটি কে তুমি কিরকম ভাবে লিখতে? লিখতাম যেমন অভূত আলাদা ছিল। কি করেছিল? এরকম করে তো লিখছো কিন্তু ওই ডটগুলো আলাদা দিতে হবে। হ্যাঁ, ডট গুলো কেন দেওয়া হয়েছে? দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি কি আমি? হ্যাঁ, সেই। তাহলে নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, ধরো এটা এখানে একই থাকলো, এইটাকে ধরে ঘুরে দিলাম, তাহলে কি হবে? এটাকেও ঘুরাতে পারি, সে তো একই হয়ে যাবে, আগে যা ছিল তাই চলে যাবে। হ্যাঁ, এটা ঘুরে দিলে এগুলো উপরে উঠে যাবে, এগুলো নিচে নেমে যাবে, তাই তো? আমি ধরো এই অংশ ধরো কি বিয়ারিং লাগানো হয়েছে কার্বনে, বিয়ারিং বিয়ারিং গাড়ির বিয়ারিং, এগুলো ধরে ঘুরে দাও, ঘুরিয়ে আমার লাভটা কি হবে? ঘুরিয়ে লাভটা কি হবে সেটাই তো এখন আসল ব্যাপার। আর তুমি যদি ব্যবসাদারের মতো লাভ দেখতে যাও, ক টাকা দিলাম আর ক টাকা পেলাম, তাহলে হাটে বিক্রি বসতে হবে সবজি নিয়ে। এখানে লাভ হচ্ছে জানা, আমরা কি জানতে পারবো। দেখো এই গঠনটাকে আমরা এই গঠনে লিখতে পারি। পার্থক্য কি হচ্ছে? এই কার্বনের বন্ধন গুলোকে আমরা ঘুরিয়ে 180 ডিগ্রি ঘুরে দিয়েছি, এদিকে ছিল এদিকে নামে দিয়েছি। তাহলে এখানে বন্ধনের রঙ চেঞ্জ হয়েছে না হয়নি? এই ব্যাকগ্রাউন্ড উপরে ছিল, এটা উপরে ছিল, এর বিপরীতে চলে এসছে, চলে আসছে তো। হ্যাঁ, ভূমির সাপেক্ষে তো উপরে আছে, কিন্তু এর সাপেক্ষে তো বিপরীত আছে, এর সাপেক্ষে বিপরীত আছে কি নেই? ভূমির সাপেক্ষে আপার বল মানে ভূমির সাপেক্ষে সবসময় বিপরীত থাকে। আমি বলেছি যেকোনো একটাকে আচ্ছা ছাড়ো, এগুলো উপরে আছে নিচে আছে, যে যেরকম আছে, এর গঠনের সঙ্গে এর গঠনের পার্থক্য হয়েছে কি হয়নি? বুঝলে? তাহলে একটি সাধারণ সংকেত C2H6, এর গঠন আলাদা। হ্যাঁ, আমি যদি এই গঠনে যেটা নিচের দিকে আছে সেটা যদি ডট করি আর উপরের দিকে মোটা লাইন করি, সেটা তো এখানে করা ছিল। হ্যাঁ করা হয়, সেটা নিচে এসে মানে তো একই হবে। হ্যাঁ, একই তো, পাল্টাচ্ছে কোথায়? আমি শুধু এই কার্বনের বন্ধন গুলোকে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এর গঠনের সঙ্গে এই গঠনের পার্থক্য হয়ে গেছে। সেই জন্য এদের যে ত্রিমাত্রিক বিন্যাস ছিল, এদের ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হয়ে গেছে। এবার বলো, যেটা পাল্টানোর কথা বললাম, দেখতে একই লাগছে কিন্তু অ্যাকচুয়ালি পাল্টেছে। কিরকম? একে যদি ধরে ঘুরিয়ে দিই, এই ব্যাক বন্ড তো, এই বন্ডটা তখন কিন্তু এটা তখন ব্যাকে চলে যাবে, আর এইটা তখন ফ্রন্টে চলে যাবে। ধর এইটাকে আমি ধরে ঘুরিয়ে দিলাম, তাহলে কি হলো? এই পিছনে চলে এলো তো, তাহলে পিছনেরটা কোথায় গেল? উপরে গেল। ডিরেকশন এমনিতেই চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই ডিরেকশন চেঞ্জে আমরা যাবো না, একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে। আমরা গঠনগুলো দেখি, এই গঠনের সঙ্গে এই গঠনের পার্থক্য আছে তো, গঠনের পার্থক্য আছে মানে এদের মধ্যে ধর্মের পার্থক্য থাকবে, ঠিক আছে? এই ধর্মের পার্থক্য থাকার জন্য এদেরকে বলা হয় কনফরমেশনাল আইসোমার, বা এই ঘটনাটাকে বলা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। কনফরমেশনাল মানে কি বলবো, বিন্যাসগত বলতে পারো, বিন্যাসগত।
সমাবয়বতা। এখানে দুটো গঠনের মধ্যে একটা গঠনে অ্যাবভ দি প্লেন একই দিকে আছে, বিলো দি প্লেন একই দিকে আছে, ঠিক আছে? এই গঠনটাকে বলা হয় গজ বা ইক্লিপসড। ইক্লিপসড গজ বা ইক্লিপসড এই গঠনটাকে বলা হচ্ছে। দুটো অ্যাবভ দি প্লেন একই ডিরেকশনে আছে, দুটো বিলো দি প্লেন একই ডিরেকশনে আছে। এটা যখন বিপরীতে থাকছে, প্রত্যেকটা বন্ধন প্রত্যেকটার বিপরীতে যখন থাকছে, এই গঠনটাকে বলা হয় স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড। এখানে একটা জিনিস দেখো, গজ বা ইক্লিপসড ও স্ট্যাগার্ডের মধ্যে একটা জিনিস পার্থক্য আছে। এখানে সবগুলো হাইড্রোজেন আছে বলে বুঝতে পারছো না। এই হাইড্রোজেনের জায়গায় যদি বড় গ্রুপ থাকে, আমরা দেখেছিলাম সিস ট্রান্স, সিসের থেকে ট্রান্স বেশি স্থায়ী। কেন না, বড় গ্রুপ যদি একই দিকে থাকতো তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হতো, স্টেরিক রিপালশন। সেই জন্য গজটা কম স্থায়ী। স্ট্যাগার্ড, স্ট্রাগল নয়, স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড কনফরমেশনে দেখো প্রত্যেকটা বন্ধন পরস্পরের বিপরীতে। যদি এখানে বড় গ্রুপও থাকে, এদের মধ্যে বিকর্ষণ বল কম হবে, ঠিক আছে? সেই জন্য স্ট্যাগার্ড কনফরমেশন সবসময় বেশি স্থায়ী হয়, গজ হচ্ছে কম স্থায়ী। একটা গজ, একটা ইক্লিপসড। এই ফ্লাইং ওয়েজটা এরকম এত মোটা মোটা বন্ধন, ডট ডট বন্ধন আঁকতে হয়, এটা একটু কষ্টকর ব্যাপার। সেই জন্য একজন বিজ্ঞানী সহর্ষ ভাবলেন, সহর্ষ যে এত আমি কষ্ট করে কেন গঠন আঁকবো, তিনি এই গঠনটাকে আঁকলেন এরকম ভাবে। আপার দা প্লেন উপর দিকে, আপার দা প্লেন উপর দিকে, ইনপ্লেন গুলো এই সাইডে রেখে দিলাম, বিলো দা প্লেন এইদিকে নামিয়ে দিলাম। মানে এটা হচ্ছে কি বলবো, প্রিজমের মতো নয়, এটা হচ্ছে হাড়ি কাঠের মতো। দেখো এই তিন ভাবে বিন্যস্ত আছে, এই দুটো দেখো, ওয়াই, এটা একটা ওয়াই, এটাকে এরকম ভাবে ঘোরাতে পারি। এইটাকে বলা হচ্ছে সহর্ষ কনফরমেশন। বিজ্ঞানী সহর্ষ এটা ভেবেছিলেন যে ফ্লাইং ওয়েজে অনেক কষ্ট আছে, সেটাকে আমরা আলাদা ভাবে আঁকতে পারি। আচ্ছা, সেটাও বলে দেওয়া হয়। তাহলে একটা কনফরমেশন আমরা বুঝতে পারলাম কি, ফ্লাইং ওয়েজ। তাদের মধ্যে কনফরমেশনাল আইসোমার্জিং বা কনফরমেশনাল সমবায়বতা কি আছে সেটা বোঝা গেল। দ্বিতীয় সহর্ষ, সহর্ষ কনফরমেশন। এখানে CpH6 এর দুটো কার্বনকে একটা লাইন দিয়ে আমরা উল্লেখ করলাম। এই বন্ধনটা উপরে আছে, আমি যদি ভেবে নিই তাহলে এর সঙ্গে আরেকটা বন্ধন উপরে আছে, ঠিক আছে? ওয়াইটা উল্টে গেছে,
ভাবো ওয়াইটা উল্টে গেছে। এখন তো ওয়াই লাগছে। এটা ওয়াইয়ের কি বলবো নিচের অংশটা ভাবো, তাহলে ওয়াইটা উল্টানো। হ্যাঁ স্ট্যান্ডের মতো ভাবতে পারো। এর আরেকটা হতে পারে এটা ওয়াইটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, এখানে ওয়াইয়ের নিচের অংশ গুলো ঠিক আছে। এই স্ট্যান্ডটাকে আমরা উল্টে দিচ্ছি আর কিছু করি না। আরেকটা হয় সহর্ষ, এই জায়গায় তিনটে গঠন পাওয়া গেল। সবই তো ওয়াই। আচ্ছা এইটা ওয়াই এর নিচের অংশ, তাহলে বাকি উপরের অংশটা বোঝা যাচ্ছে। এটা একটা গঠন। এইখানে দেখো এটা ঠিক আছে, এটাকে ধরে নিচের দিকে নামে দিয়েছে। দেখো এটা ওয়াই এর উপরের অংশ, নিচের অংশ, এখানে ওয়াই এর নিচের অংশ। এটা দুটো ওয়াই খুব আলাদা করে যাচ্ছে। এইখানে দেখো এটা যেরকম আছে এটাকে ঘুরে দিচ্ছে, তাহলে এটা ওয়াই এর নিচের অংশ, এটা ওয়াই এর নিচের অংশ, একই দিকে হয়ে গেল। কিন্তু ওয়াই এর নিচের অংশগুলো একই দিকে হলো। এখানে ওয়াই এর নিচের অংশগুলো উপরের দিকে ছিল, এখানে ওয়াই এর নিচের অংশগুলো নিচের দিকে আছে, আর এখানে একটা উপর একটা নিচে। কোনটা? এটা হলো উপরে একটা মোটা মোটা উপরে যেটা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ডট, যে কোনো একটা প্লেন। এই যেটা এখন নিচে আছে এটা বিলেজি প্লেন, এর মধ্যে যে কোনো একটা মোটা, যে কোনো একটা তোমার প্লেন। লাইনের উপরে আর নিচে এবং দি প্লেন বিলেজি প্লেন, এভাবে হিসাব করা। বাইরে এরকম করা এই দুটাকে। এবার এগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিই। দেখো ভর্তি করে দিলাম। তাহলে এখানে সাধারণ সংখ্যা দেখি 3 2 8 6, তিনটে গঠনও প্রায় একই রকম দেখতে লাগছে, শুধুমাত্র বন্ধন গুলো ডিরেকশন একটু আলাদা বলে এবার গঠন গুলো আলাদা, সেই জন্য নীল কালার গুলোকে হাইলাইট করেছে। সহর্ষ সহর্ষ। তো এই জন্য এইগুলো হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতার মধ্যে পড়বে। এইগুলো পরস্পর কনফরমেশনাল আইসোমার, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এটা শুধু একটু কনফার্মের জন্য রাখা যে কার্বনের চতুর্যোজ্যতাকে আমরা প্রথমে পড়েছিলাম 5H, সেভাবে প্রকাশ করতে পারি, সহর্ষ কনফরমেশনে প্রকাশ করতে পারি। আর একটা কনফরমেশন আছে নিউম্যান কনফরমেশন।